হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স পাঠশালা। আজকে আমরা রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুরের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথম প্রশ্ন ছিল যে নিচের কোন গ্যাসটি ওজোন স্তরের যে ক্ষয় হয় তাতে সহায়তা করে। তাহলে এটার অ্যান্সার আমরা সবাই জানি কি হবে, ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি। নেক্সট ছিল যে তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক দেখতে পাওয়া যায়। তাহলে এখানে শুধুমাত্র আমরা আলফা দেখতে পাবো না, মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেখতে পাবো না, বাকি আয়তন প্রসারণ আর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দেখতে পাবো। তাহলে এটার অ্যান্সার হবে দুটি। প্রিজমের মধ্য দিয়ে যখন সাদা আলোর প্রতিসরণ ঘটবে কোন বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন হবে। তাহলে যার ল্যামডাটা কি হবে, গ্রেটার দেন হবে। তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার বিচ্যুতি কিন্তু কম হবে। তাহলে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি এদের মধ্যে, না লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। নেক্সট ছিল যে আলোর বিক্ষেপণের যে তীব্রতা তার সাথে তরঙ্গ দৈর্ঘ্যের একটা সম্পর্ক ছিল, বিজ্ঞানী রিলে দিয়েছিল। সেটা কি, না এই তরঙ্গ দৈর্ঘ্য কি হয় তো, বিক্ষেপণ হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সাথে ব্যস্তানুপাতিক। কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিটে 12 কুলম্ব আধান প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহ মাত্রা কত? কিউ সমান কি লেখা হয়, আই ইন্টু টি, যেখানে আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, টি হচ্ছে টাইম, আর কিউ হচ্ছে আধান। তাহলে আমাকে আই চেয়েছে, আই সমান কি লিখতে পারি, কিউ বাই টি। তাহলে এখানে আধানের পরিমাণ আছে আমাদের 12 কুলম্ব, এবং এখানে টাইম দেওয়া আছে 2 মিনিট। এটাকে যদি সেকেন্ডে করি তাহলে কি করতে হবে, 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে 12 একে 12, 12 5 60, তাহলে 1/10, মানে লিখতে পারি 0.1 অ্যাম্পিয়ার। তাহলে এটা হবে আমাদের উত্তর। তাহলে অপশান বি হবে আমাদের সঠিক উত্তর। পরিবাহিতাঙ্কের একটি একক, রো মানে কি বলা হয়, রো মানে হচ্ছে রোধাঙ্ক। এবার রোধাঙ্কের একটা একক হয় কি, না ওহম মিটার। তাহলে পরিবাহিতাঙ্ক যখন আসবে তখন পরিবাহিতাঙ্ক সমান কি লেখা হবে, তাঙ্ক, এটা সমান কি লেখা হবে 1/রো। রোধাঙ্কের যে অনন্যক তাকে কি বলা হয় থাকে, পরিবাহিতাঙ্ক। অর্থাৎ 1/ওহম মিটার। তাহলে মিটারটা যখন উপরে উঠবে তখন সেটাকে বলা হবে মিটার ইনভার্স, এবং ওহমটা উপরে উঠলে তাকে বলা হবে কি, উল্টে যাবে। তাহলে এটার নাম কি, এটার নাম বলা হয় মো। তাহলে এখানে দেখো, মো মিটার ইনভার্স হবে আমাদের সঠিক উত্তর। আলফা, বিটা এবং গামা রশ্মির ভেদন ক্ষমতার সঠিক ক্রম। তাহলে কার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, না আমরা জানি গামা রশ্মি, তারপর বিটা আসে এবং তারপরে হয় আলফা। তাহলে অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট ছিল যে একটি বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তাহলে কি হয়, না নিম্নচাপ উচ্চ উষ্ণতা। তাহলে এখানে দেখো কোথায় আছে নিম্নচাপ উচ্চ উষ্ণতা, এই যে এটা বেশি তাপমাত্রা এবং কম চাপে, চাপটা কম হবে উষ্ণতাটা বেশি হবে। নাইট্রোজেন গ্যাসের যে বাষ্প ঘনত্বের সমান বাষ্প ঘনত্ব বিশিষ্ট গ্যাস, তাহলে নাইট্রোজেন গ্যাসের আণবিক ভরটা কত, না 14 × 2 সমান হচ্ছে 28। তাহলে কি হয়, এম সমান আমরা জানি 2 গুণিত বাষ্প ঘনত্ব, তাহলে ডি সমান লেখা হয় m/2। তাহলে এর বাষ্প ঘনত্ব কত আসছে, 28/2 মানে 14। তাহলে এখানে দেখো আর কার 14 আসছে বাষ্প ঘনত্ব, সিও। সিওর ক্ষেত্রে দেখো কত, কার্বন হচ্ছে 12 আর অক্সিজেন 16, মানে হচ্ছে কত, 28। তাহলে এরও এম কত, 28। তাহলে ডি কত হবে, m/2 করলে 28/2 14। তাহলে দেখো এর সাথে এটা মিলছে, তাহলে এটার উত্তর হবে সিও। কার্বন মনোক্সাইড, যে মৌলটির একাধিক যোজ্যতা দেখা যায়, কোন মৌলের একাধিক যোজ্যতা দেখতে পাওয়া যায়, লোহা। ফেরাস হয়, ফেরিক হয়, মানে যোজ্যতা চেঞ্জ হবে। তাহলে অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় এরূপ একটি অধাতব দণ্ড কি হবে, অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হয়, না গ্যাস কার্বন। বাতাসের কোনটির উপস্থিতির জন্য চকচকের উপর বাসন কালো হয়ে যায়। তাহলে বাতাসে কিসের উপস্থিতির জন্য কালো হয়ে যাবে, না সিলভার সালফাইড উৎপন্ন হবে। এবং সমুদ্রগামী জাহাজের আয়রন নির্মিত অংশকে মোর্চা পড়ার হাত থেকে রক্ষা করার জন্য তলায় কি দিয়ে দেওয়া হয়, না এমজি ব্লক বা ম্যাগনেসিয়ামের ব্লক দিয়ে দেওয়া হয়। সমগোত্রীয় শ্রেণীর পরপর দুটি যৌগের মধ্যে আণবিক গুরুত্বের পার্থক্য, আমরা জানি যে কত পার্থক্য থাকে, না একটা CH2 গ্রুপের পার্থক্য থাকে। তাহলে এর আণবিক গুরুত্ব বের করো 12 এবং 1 × 2 মানে 12 × 2 = 14। তাহলে দেখো এখানে অ্যান্সার কোথায় আছে, 14, সেটাই হবে সঠিক উত্তর। যদি গ্রুপ বলতো তাহলে লিখতাম CH2 গ্রুপের পার্থক্য থাকে, আর যদি বলে আণবিক গুরুত্ব তাহলে লিখবে 14।
কোন যৌগের বন্ধনের কিন্তু কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, তাহলে সেটা হবে আয়নীয় যৌগ। এবার বিভাগ খতে বলেছে যে বায়ুমণ্ডলের উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটা গ্রিন হাউস গ্যাস নয়, তাহলে অবশ্যই যেটা অক্সিজেন। বায়ু শক্তিকে কেন স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে? কারণ এটি আমাদের যে ভৌগোলিক পরিবেশ তাকে বিঘ্নিত করে না। তাহলে কি লিখবো? ভৌগোলিক পরিবেশকে বিঘ্নিত করে না। সূর্য থেকে আগত কোন বিকিরণ বায়ুমণ্ডলে উপস্থিত ওজোন স্তরকে বাধা দেয়? তাহলে কি হবে? ইউভি রে বা অতিবেগুনি রশ্মি। তাপীয় রোধের মাত্রা কি হয়? তাপীয় রোধের মাত্রা হয় এম ইনভার্স এল টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার 3 এবং থিটা। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। কোন দর্পণে একটি বস্তুর খর্বাকার অসৎবিম্ব গঠিত হতে পারে কি? হ্যাঁ, দেখো বস্তুর চেয়ে ছোট কোন দর্পণে হবে? উত্তল দর্পণ। কিন্তু উত্তল লেন্স হলে কিন্তু বিপরীত হবে। তাহলে দর্পণ আর লেন্স সম্পূর্ণ কিন্তু পরস্পর বিপরীত। ড্যাশ হলো একটি অবিচ্ছুরক মাধ্যম। কোনটি হচ্ছে একটি অবিচ্ছুরক মাধ্যম? না বায়ু। একটি অতিপরিবাহী রোধ কি হবে? না শূন্য। 1 ওয়াট ঘন্টা সমান কত বিওটি? 1 ওয়াট ঘন্টা সমান 10 কিউ। কিলোওয়াটে করলে আমরা বিওটিতে পৌঁছাই। ঘড়ির কাঁটার নিয়ম কার ক্ষেত্রে প্রযোজ্য? ঘড়ির কাঁটার নিয়ম না তড়িৎ চুম্বক। ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম কি হবে? না ডায়নামো চলে ডান হস্ত নিয়ম। বাম হস্ত নিয়মে কে চলে? বৈদ্যুতিক মোটর চলে। এবং জুলের সূত্র কিসে প্রযোজ্য? বৈদ্যুতিক হিটার। নেক্সট হচ্ছে এন মোল আদর্শ গ্যাসের যে সমীকরণ পিভি সমান কি লেখা হয় থাকে? এন আর টি। ধাতুটি পিতল এবং ব্রোঞ্জ উভয় সংকর ধাতুতেই কিন্তু উপস্থিত। তাহলে উভয় সংকর ধাতুতে উপস্থিত কে? না কপার। তাহলে 4 নম্বর। লোহার একটি আকরিক কি হবে? ম্যাগনেটাইট। 3 নম্বর। বিমানের যে দেহাংশ তাতে একটি উপাদান কি আছে? বিমানের দেহাংশের একটি উপাদান কিন্তু ম্যাগনেসিয়াম। ইউরেনিয়ামোত্তর মৌল কি হবে? ইউরেনিয়ামোত্তর মৌল হবে সিএম। এরপর বলেছে যে যন্ত্রের সাহায্যে তড়িৎ বিশ্লেষণ করা হয় তার নাম কি? তাহলে এটার অ্যান্সার হবে কি? ভোল্টা মিটার। ভোল্ট মিটারের সাথে বিভব প্রভেদ মাপা হয়, কিন্তু ভোল্টা মিটারের সাহায্যে কিন্তু তড়িৎ বিশ্লেষণ করা হয়। প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা দেখো। তড়িৎ বিশ্লেষণের সমপ্রবাহ মানে কি কারেন্ট? ডিসি কারেন্ট। অবশ্যই ব্যবহার করা হয় ডিসি কারেন্ট, তাহলে এটি সঠিক। থার্মিট পদ্ধতিতে বিজারক রূপে কি ব্যবহার করা হয়? থার্মিট পদ্ধতিতে বিজারক রূপে অ্যালুমিনিয়ামকে ব্যবহার করা হয়। H2S গ্যাসকে শনাক্ত কিভাবে করবে? না হচ্ছে আমরা যদি লেড অ্যাসিটেট সিক্ত কাগজ কি করে? H2S এর সংস্পর্শে H2S এর সংস্পর্শে কি হয়ে যায়? কালো হয়ে যায়। কালো হয়ে যায়। তাহলে বিক্রিয়াটা কি হবে লেড অ্যাসিডেট? না CH3 সি ডবল ও টু পিবি প্লাস H2S এর যখন সংস্পর্শে আসবে নিশ্চয়ই একটা কি উৎপন্ন করবে? না লেড সালফাইডের একটি অদক্ষেপ পড়বে, আর যেটি হয়ে থাকে কিনা কালো বর্ণ। প্লাস এদিকে উৎপন্ন হবে 2CH3 সি ডবল এইচ। নেক্সট বলেছে যে এই IUPAC নাম নির্ণয় করতে। তাহলে এটা লিখলে আমরা কিরকম লিখতাম? না CH3 সি ডবল ওয়ান CH2। তাহলে দেখো এখানে এগুলোকে কি বলা হয় থাকে? না মিথাইল গ্রুপ। তাহলে দুটো মিথাইল গ্রুপ আছে, তাহলে এখানে লিখলাম 2 মিথাইল। দুটো মিথাইল গ্রুপ। মিথ ইথ প্রোপ, তাহলে এখান থেকে কি লিখলাম? প্রোপ। এবং এখানে কি আছে? ডবল বন্ড আছে, তাহলে এখানে লেখা হবে ডবল বন্ড থাকলে কি লিখি? কত নম্বর কার্বনে আছে? না 1 ইন।
তাহলে 2 মিথাইল প্রো 1 ইন। নেক্সট বলেছে ফল পাকাতে কি যৌগ, না অ্যান্সার হবে ইথিলিন। বিজ্ঞানী ভোলার কোন অজৈব যৌগ থেকে ইউরিয়া প্রস্তুত করেছিলেন, না অ্যামোনিয়াম অ্যামোনিয়াম সায়ানেট। কি লিখবে, অ্যামোনিয়াম সায়ানেট। এরপর আছে আমাদের বিভাজ্য। বলেছে অনুঘটকের উপস্থিতিতে 6 গ্রাম অবিশুদ্ধ পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে 1.9 গ্রাম অক্সিজেন উৎপন্ন হয়, তাহলে KClO3 বিশুদ্ধতাটা কতটা আছে। তাহলে এখানে যে বিক্রিয়াটা হবে সেটা কি, না বিক্রিয়াটা ছিল যে 2KClO3 সমান কি লেখা হয়, না 2KCl প্লাস 3O2 এটা লেখা হয়। এবার এদের প্রত্যেকের আণবিক ভর যদি বসাই তাহলে 39 পটাশিয়াম প্লাস ক্লোরিনের 35 আর অক্সিজেনের 16×3 = 48। তাহলে এটা যদি হিসাব করা হয় তাহলে 2 × 122.5 মানে 245 গ্রাম। তাহলে এখানে অক্সিজেন কতটা আসছে, না 3 × 16×32 মানে 16×32 3 × 96, তাহলে 96 গ্রাম। তাহলে এটা লিখতে হবে কি, না দেখো লিখবে যে 96 গ্রাম অক্সিজেন পাওয়া যাচ্ছে কোথা থেকে, না 245 গ্রাম KClO3 থেকে। তাহলে 1 গ্রাম অক্সিজেন পাওয়া যাবে 245/96 গ্রাম KClO3 থেকে। তাহলে আমাকে প্রশ্ন বলেছে যে 1.9 গ্রাম অক্সিজেন পাওয়া যাবে কোথা থেকে, তাহলে 245/96 ইন্টু 1.9। তাহলে এটা কাটাকাটি যদি করো তাহলে এটার অ্যান্সার আসবে 4.84 গ্রাম। এবার আমাকে নির্ণয় করতে হবে শুদ্ধতা। তাহলে দেখো 4.84 গ্রাম KClO3 পাচ্ছি, কতটা অবিশুদ্ধতে, না 6 গ্রাম অবিশুদ্ধ পটাশিয়াম ক্লোরাইড। তাহলে অবিশুদ্ধ 6 ইন্টু 100। তাহলে এটা যদি কাটাকাটি করা হয় তাহলে অ্যান্সার আসবে 80.67%। তাহলে এটি হচ্ছে শুদ্ধতা। নেক্সট বলেছে যে একটি আলো বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যমের উপর আপতিত হলো, এই মাধ্যমটির প্রতিসরাঙ্ক 1.5 হলে মাধ্যমটিতে আলোটির তরঙ্গদৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম। বায়ু মাধ্যমে আলোটির তরঙ্গদৈর্ঘ্য কত। তাহলে দেখো বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যমের উপর আপতিত হলো, তাহলে আলোটা কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে আসছে, দেখো বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যম। তাহলে আমি বলছি বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যম। দেখো এখানে যদি তোমাদের মনে থাকে যে মাধ্যমটার প্রতিসরাঙ্ক 1.5 কার হয়, কাচের হয়, তাই জন্য আমি লিখছি AmUg, গ্লাস ধরে নিচ্ছি। তাহলে এটা সমান কি ফর্মুলা আছে, না শূন্য মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বা যে কোনো মাধ্যমে তরঙ্গ, অন্য যে কোনো মাধ্যম থেকে আসছে সেই মাধ্যমে বা শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য বায়ু হচ্ছে কাচ মাধ্যমের তরঙ্গ। তো আমাকে এখানে কোন মাধ্যমে দেওয়া আছে, না মাধ্যমটিতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে কাচ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, বায়ু মাধ্যমে জিজ্ঞেস করেছে মানে ল্যামডা নট জিজ্ঞেস করেছে, এবং AmUg দেওয়া আছে কত 1.5। তাহলে মান বসা, তাহলে ল্যামডা নট সমান কি লিখবো, AmUg ইন্টু ল্যামডা জি। তাহলে AmUg-র মান 1.5 ইন্টু ল্যামডা জির মান কত 4000 অ্যাংস্ট্রম। তাহলে গুণ করলে হবে 15/10 লিখবে এটা ইন্টু 4000, একটা একটা কাটলো, 15×4 = 60। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 6000 অ্যাংস্ট্রম। এবং জিজ্ঞেস করেছে এই মাধ্যমটিতে আলোর বেগ কত হবে। দেখো আলোর বেগ বের করানোরও একই ফর্মুলা আছে। আলোর বেগ বের করতে গেলে কি করতে হবে, না AmUg সমান কি লেখা হয়ে থাকে,
সি বাই ভি। এটা মানে শূন্য মাধ্যমে আলোর বেগ, আর এটা হচ্ছে, এটা ভি জি বলতে পারো, ওই খাঁজ মাধ্যমে আলোর বেগ। তো আমাদের জিজ্ঞেস করেছে এই মাধ্যমে আলোর বেগটা কত হবে, তাহলে ভি জি সমান কি লিখতে পারি, সি বাই এ মিউ জি। এবার শূন্য মাধ্যমে আলোর বেগ কত হয়, 3 × 10⁻⁸ বাই 1.5 প্রতিসরাঙ্ক দেওয়া আছে, তাহলে ভাগ করলে আসবে 2 × 10⁸ মিটার/সেকেন্ড। তাহলে এটা হবে পরেরটার অ্যান্সার। নেক্সট বলেছে যে একটি পরিবাহীর দু প্রান্তে 10 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে 0.1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাওয়া যায়। তাহলে আর সমান কি, ওহমস ল কি বলছে, আর সমান হয় ভি বাই আই। তাহলে ভোল্টেজ 10 বাই তড়িৎ প্রবাহ মাত্রা 0.1, তাহলে রোধ কত, 100 ওহম। একটি বৈদ্যুতিক বাল্ব 220 ভোল্ট মেন্সে যুক্ত করলে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়। যদি 110 ভোল্ট মেন্সে যুক্ত করি তড়িৎ প্রবাহ কত হবে। দেখো 220 ভোল্ট মেন্সে যদি যুক্ত করি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, তাহলে এখান থেকে আমাকে আরটা ক্যালকুলেট করে নিতে হবে। তাহলে আর সমান কি লিখতে পারি, ভি বাই আই। তাহলে ভি কত, 220 ভোল্ট, আই কত, 1 অ্যাম্পিয়ার, সমান কত লিখতে পারি, 220। তাহলে এখন বাল্বটির রেজিস্ট্যান্স পেয়ে গেছি, এবং নেক্সট স্টেপে আমাকে বলেছে যে ওই লাইটটাকেই বা বাল্বটিকে যদি 110 ভোল্ট মেন্সে যুক্ত করা হয় তড়িৎ প্রবাহ, আবার লিখো আই সমান কি লিখবো, ভি বাই আর। তাহলে কত ভোল্টে যুক্ত করব না, 110 ভোল্টে। তাহলে লিখো 110 ভোল্ট বাই রেজিস্ট্যান্স কত ছিল লাইটটা, 220। কাটাকাটি করো, 11 × 1 = 11, 11 × 2 = 22, মানে হাফ আসছে, হাফ অ্যাম্পিয়ার মানে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হবে। তাহলে অ্যান্সার হবে 0.5 অ্যাম্পিয়ার। তাহলে এটার অ্যান্সার হবে 0.5। নেক্সট বলেছে যে 200 ভোল্ট 60 ওয়াট আর 110 ভোল্ট 60 ওয়াট এই দুটো রেটিংয়ের দুটি বাল্বের রোধের অনুপাত কত হবে। দেখো একদিকে বলেছে 200 ভোল্ট 60 ওয়াট, আরেকদিকে বলেছে 110 ভোল্ট 60 ওয়াট। 110 ভোল্ট 60 ওয়াট, তাহলে দুজনের অনুপাত কি হবে, প্রথমটার রোধ কি হবে, R1 সমান V² বাই পি। তাহলে ভি কত না 200 × 200, পি কত ক্ষমতা না 60। এখানে দেখো R2 কত লিখতে পারি, এর রেজিস্ট্যান্স কত আসবে, এর ক্ষেত্রেও V²/পি, মানে 110 × 110/60। এটা কাটলো, এখানে এটা কাটলো, 2 × 10 = 20, 2 × 3 = 6, 2 × 5 = 10, 2 × 5 = 10, 2 × 3 = 6। তাহলে এখান থেকে কত পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 11 × 5 = 55, আর এটা হবে 605/3, আর এখানে আসবে 2000/3। তো এদের যদি অনুপাত করি, তাহলে 3 3 ক্যান্সেল, 5 4 = 20, 0, 5 12 = 60, 5 1 = 5। তাহলে কত অনুপাত আসছে, 400:121। নেক্সট প্রশ্ন বলেছিল যে একটি সিলিন্ডারে 10 বায়ুমণ্ডলীয় চাপে 9 লিটার হাইড্রোজেন গ্যাস আছে, উষ্ণতা অপরিবর্তিত রেখে, মানে স্থির উষ্ণতা বয়েলস ল, 2 বায়ুমণ্ডলীয় চাপে 1 লিটার আয়তনের কতগুলি বেলুন ওই গ্যাসের সাহায্যে ভর্তি করা যাবে। তাহলে কি লেখা যাবে না, এখানে লিখতে পারি কি, ফর্মুলা কি হবে, P1V1 সমান 4.8, P2V2 আমরা জানি। তাহলে P1 কত, দেখো P1 আছে 10 বায়ুমণ্ডলীয় চাপ, V1 আছে 9 লিটার, P2 হচ্ছে 2 বায়ুমণ্ডলীয় চাপ, V2টা যদি বের করি কত আসবে, 2 5 10, তাহলে 5 9 V2 আসবে, 5 9 45। তাহলে আয়তন কত, 45 লিটার। তাহলে 45 লিটার যদি আয়তন হয়, তাহলে 1 লিটারের 45 লিটার তোমাকে ভরতে হবে, 1 লিটারে কটা বেলুন লাগবে, তাহলে 1 লিটার আয়তনের বেলুন লাগবে কয়টি, 45 লিটার ভরতে 1 লিটার করে 45/1, মানে 45টি বেলুন লাগবে। নেক্সট বলেছে যে 2C2H2 প্লাস iO2
4CO2 + 2H2। এত লিটার CO2 প্রস্তুত করতে কত আয়তনের ইথাইন গ্যাস লাগবে? এই গ্যাসটাকে বলা হয় ইথাইন গ্যাস বা অ্যাসিটিলিন যেটাকে বলা হয়। তাহলে প্রথমে বিক্রিয়াটা লিখো, 2C2H2 প্লাস আছে 5O2, সেখান থেকে উৎপন্ন হবে 4CO2 প্লাস 2H2O। তাহলে 2 ইন্টু এটা হবে 12 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2, তাহলে এখান থেকে কত পাবো? 2, 24 প্লাস 2 মানে 26, তাহলে এখান থেকে পারলে 52। CO2 কত পাবো? 4 ইন্টু 12 প্লাস 16 ইন্টু 2, এখান থেকে পাবো 176। এত গ্রাম বলতে পারি, আর যদি লিটারে বলি তাহলে এটা হচ্ছে 4 মোল। এটা মানে কত? 4 মোল। 1 মোল মানে 22.4 লিটার, তাহলে 4 মোল মানে 4 গুণিত 22.4 সমান হবে 89.6 লিটার। তাহলে এখানে লিখতে পারি যে 89.6 লিটার CO2 পাওয়া যায় কোথা থেকে? না, 52 গ্রাম ইথাইন থেকে। তাহলে 1 লিটার CO2 52/89.6, আর প্রশ্নে জিজ্ঞেস করেছে 8.4 লিটার CO2, তাহলে 52/89.6 ইন্টু 8.4, তাহলে কাটাকাটি করলে কত আসবে? না 4.9 গ্রাম। তাহলে এটা হবে অ্যান্সার। নেক্সট বলেছে 6.8 গ্রাম অ্যামোনিয়ার অনুঘটকীয় জারণের ফলে কত গ্রাম নাইট্রিক অক্সাইড তৈরি হয়? এই পরিমাণ নাইট্রিক অক্সাইডের এসটিপিতে কত আয়তন? তাহলে দেখো অ্যামোনিয়ার জারণ 4NH3 প্লাস 4 মোল নাইট্রিক অক্সাইড আর জল, তাহলে এটা হিসাব করলে কত আসছে? এখান থেকে আসছে 120। তাহলে দেখো এখানে লিখতে পারি কি না 68 গ্রাম NH3 থেকে বা অ্যামোনিয়া থেকে জারণ ঘটালে 120 গ্রাম নাইট্রিক অক্সাইড পাচ্ছি। তাহলে 1 গ্রামের জারণ ঘটালে কত পাবো? 120/68। আর 6.8 গ্রামের জারণ ঘটালে কত পাবো সেটা বের করতে। 68 68 ক্যান্সেল, এটা ক্যান্সেল, তাহলে অ্যান্সার কত আসছে? না 12 গ্রাম নাইট্রিক অক্সাইড। নেক্সট বলেছি যে 3টি মৌল ABC দেওয়া আছে, পরমাণু ক্রমাঙ্ক 8, 10, 11। তাহলে 8 মানে এটা লিখতে পারি কি 2 আর 6, 10 মানে লিখতে পারি 2 আর 8, 11 মানে লিখতে পারি 2, 8, 1। এবার দেখো এদের মধ্যে কোনটি নিষ্ক্রিয় মৌল? দেখো যার লাস্ট কক্ষে অক্টেট পূর্ণ আছে তাহলে সে নিষ্ক্রিয় মৌল, তাহলে কে নিষ্ক্রিয় মৌল? তাহলে অ্যান্সার হবে বি মৌলটি নিষ্ক্রিয় মৌল, কারণ সর্বস্থ কক্ষে 8টি ইলেকট্রন আছে মানে নিষ্ক্রিয় মৌল। এ আর সি দ্বারা গঠিত যৌগের সংকেত কি হবে? এ দেখো এটা এ মৌল, এটা হচ্ছে সি মৌল, 2, 8, 1 আছে, তাহলে এ আর সি দ্বারা গঠিত মৌলের সংকেত কি হবে? তাহলে এ মৌল কি চাইবে? দুটি ইলেকট্রন নিয়ে তার অষ্টক পূর্ণ করতে, এবং সি মৌল চাইবে তার বহিস্থ কক্ষের একটি ইলেকট্রনকে বর্জন করতে। তাহলে এদের দ্বারা গঠিত যৌগের সংকেত, তাহলে দেখো যার সর্বহিস্থ কক্ষে একটি আছে তাকে আমরা বলি ধাতু, 1, 2, 3 থাকলে কি হবে? ধাতু। এবং যার
তিনের অধিক থাকবে তাকে বলবো অধাতু। তাহলে ধাতু আর অধাতুর মধ্যে যদি হয়, তাহলে এদের মধ্যে ধাতুকে সি, তাহলে ওকে সামনে লিখতে হবে, তাহলে C2A, তাহলে এটি হবে সংক্ষেপ। এবার বলেছে যৌগটি কি প্রকৃতির হবে। দেখো ধাতু আর অধাতুর মধ্যে যে যৌগটা তৈরি হবে সেটি হবে কিন্তু তড়িৎ যোজী, তাহলে তড়িৎ যোজী। নেক্সট বলেছে যে C2H5OH গাঢ় H2S ওপর 140 ডিগ্রি সি তাপমাত্রা কি উৎপন্ন হবে। এখানে লেখা হবে CH2 ডবল বন্ড CH2। অ্যাসিটিলিনের সাথে এটা দিলে কি উৎপন্ন হবে, না এটা দিলে অ্যাসিটিলিনের সাথে CH Br2 CH Br CH3C ডবল OH NaHCO3 দিলে কি উৎপন্ন হবে, না CH3C ডবল ও Na। একটি সরলতম হাইড্রোকার্বন মিথেন বলতে পারো, সরলতম অ্যালকেনও বলা হয় মিথেন। জৈব অজৈব যৌগের পার্থক্য পড়ে নেবে। তাহলে এই ছিল আমাদের 10 নম্বর যে স্কুল তার সলিউশন।